আহা আনিশা, তুমি শুধু শুধু বকো না তো মেয়েটাকে। ঈশা মিথ্যা বলবে কেন? খানিক বাদে রুকসানা বেগম চা বানিয়ে ট্রে সমেত চায়ের কাপটা ঈশার হাতে দিয়ে বললেন, এই নে মা, যা গিয়ে আয়েশকে দিয়ে আয়। ঈশা ট্রের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, এ কি বড় আম্মু, 2 কাপ দিয়েছো কেন চা? বারে, আয়েশের জন্য নিয়ে যাবে আর আমার মেয়েটা খাবে না, তাই 2 কাপ দিলাম। দুজনে বসে গল্প করতে করতে খাবি। এখন যা তো তাড়াতাড়ি, নয়তো ঠান্ডা হয়ে যাবে। রুকসানা বেগমের কথা শুনে ঈশা মুস্কি হেসে কিচেন থেকে বেরিয়ে গেল। তারপর সোজা আয়েশের রুমের দিকে হাঁটা ধরল। ঈশা চলে যেতে রুকসানা বেগম বলে উঠলেন, বুঝলে আনিশা, আমার মনে হচ্ছে ওদের দুজনের মাঝে মান অভিমান হয়েছে। বিয়ে থেকে আসার পর থেকে আমি লক্ষ্য করছি আয়াস আর ঈশার মধ্যে একটু দূরত্ব চলছে। হ্যাঁ ভাবি, আমিও লক্ষ্য করেছি সেটা, কিন্তু কি বিষয়ে মান অভিমান চলছে সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, আমি কি জিজ্ঞেস করব? না না, তুমি জিজ্ঞেস করো না। আমরা বড়রা এর মধ্যে ঢোকার দরকার নেই। ওদের সমস্যা ওরা নিজেরাই ঠিক করে নিবে। এটাও ঠিক, তাহলে আমরা না জানার ভান করে থাকি, কি বলো? এছাড়া আর কিছু করার নেই। ছেলে মেয়ে দুটোকে নিয়ে আর পারি না। কোথায় আমরা ভাবছি ওদের এক করব, আর ওরা দেখছি দূরে দূরে হাঁটছে। এদিকে ঈশা আয়েশের রুমের দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢুকবে কি ঢুকবে না সেটাই হয়তো ভাবছে। আগে যখন তখন হুট করে ঢুকে গেল, এখন কেন যেন আয়েশের কাছ থেকে পারমিশন নেওয়াটা ঈশার প্রয়োজন মনে হচ্ছে। তাই শেষমেশ গলা খাকারি দিয়ে বলে উঠল, ভাইয়া আসবো। আয়েশ সবেমাত্র ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে এসে দাঁড়িয়েছে। গায়ে একটা টি শার্ট আর একটা ট্রাউজার। হঠাৎ ঈশার কথায় দরজার দিকে তাকালো। ঈশাকে চায়ের ট্রে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাকই হলো, কারণ অন্য সময় তো আয়েশ অফিস থেকে এসে ঈশাকে বলেও চায়ের জন্য পাঠানো যায় না, আর আজকে না বলতেই চা নিয়ে এসেছে। তবে বেশি সময় লাগলো না ব্যাপারটা আয়েশের বোধগম্য হতে যে কিনা ঈশা চা নিয়ে এসেছে। তবে আয়েশ গলবে না। ঈশার ন্যাকা কান্নায় আজ কিছুতেই গলা যাবে না, কারণ ঈশারও তো বোঝা উচিত যে আয়েশেরও একটা ইমোশনস আছে, ওরও একটা ফিলিংস আছে। আয়েশকে চুপ করে থাকতে দেখে ঈশা আবারও সেম কথা রিপিট করলো, ভাইয়া আসবো? না, আমার রুমে তোর আসার কোনো দরকার নেই। তোর চা এনেছিলাম ভাইয়া, ভেতরে না আসলে চা দিব কি করে? আমার চা লাগবে না, আর তোরও আসতে হবে না আমার রুমে। কিন্তু কেন ভাইয়া? কারণটা হলো তোর ওই কথায় কথায় ভাইয়া বলাটা। তোর ওই ভাইয়া বলাটা আমার জাস্ট অসহ্য লাগে। যদি ভাইয়া ভাইয়া না করে কথা বলতে পারিস তাহলে আয়। ঈশা মুস্কি হেসে রুমে ঢুকলো। দুষ্টু হেসে বলল, জানিস ভাইয়া, আমার না তোকে ভাইয়া বলতে খুব ভালো লাগে। তুই তো আমার একমাত্র ভাই, তোকে ভাই না ডাকলে কাকে ভাইয়া ডাকবো বল? ভাইয়া। ঈশা, মাথাটা এমনিতেই গরম আছে, তুই আরো গরম করে দিস না। মাথা গরম হয়ে গেলে আমি কি বলে দিব তার কোনো ঠিক নেই। কেন এসেছিস সেটা বল, তারপর চলে যা। ঈশা চায়ের ট্রেটা সেন্টার টেবিলের উপর রেখে খাটে বসলো। তারপর পা দোলাতে দোলাতে বলল, তুই কি চোখে কম দেখিস নাকি রে ভাইয়া? তোর জন্য চা নিয়ে আসলাম আর তুই বলছিস কেন এসছি? আজ এতক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুল ঠিক করতে করতে কথা বলছিল। এবার সে ঈশার কথা শুনে রাগী চোখে ঈশার দিকে তাকালো। ঈশা আয়েশের দিকে তাকিয়েছিল, তাই আয়েশের রাগী ফেসটা ওর চোখে পড়তে দেরি হলো না। এ মা ভাইয়া, তুই রাগ করছিস কেন? আমি তো ঠিক কথাই বললাম। আমি তো ঠিকই তোর জন্য চা নিয়ে এসছি, তুই দেখছিস না? আয় ভাইয়া, তাড়াতাড়ি বস অ্যান্ড চাটা পান কর, নয়তো ঠান্ডা হয়ে যাবে। তোর চা তুই খা। রাগী কণ্ঠে কথাটা বলেই আয়েশ ল্যাপটপ খুলে নিয়ে সোফায় বসে পড়ল। ঈশা কয়েক সেকেন্ড চুপ করে আয়েশকে ভালো করে লক্ষ্য করে তারপর বলল, ভাইয়া, সত্যি কি চা খাবি না আজ? না, খাবো না। ভাইয়া, এত রেগে রেগে কথা বলছিস কেন? তাহলে এখানে বসে আছিস কেন? চলে যা আমার রুম থেকে। ইনফ্যাক্ট যে সুন্দর করে কথা বলবে তার কাছে যা। আমার রুমে বসে আছিস কেন? সত্যি চলে যাবো ভাইয়া? আয়েশ এতক্ষণ ল্যাপটপ টিপতে টিপতে কথা বলছিল। ঈশার কথা শুনে এবার রাগী চোখে তাকালো ঈশার দিকে। আচ্ছা আচ্ছা, চলে যাচ্ছি আমি, তবে চাটা খেয়ে নিস, অনেক অনেক কষ্ট করে বানিয়েছি তো তাই। এই বলে ঈশা বসা থেকে উঠে হাঁটা ধরল। আয়েশ তাচ্ছিল্য হেসে আবারও ল্যাপটপে মনোযোগ দিল। তবে দরজা অব্দি গিয়েও কেন যেন আবার পেছন ফিরে তাকালো ঈশা। ভাইয়া, আবারও বলছি, সত্যিই চলে যাব?
আমি আবারও বলছি, তুই দয়া করে আমার রুম থেকে বিদায় হ। ওকে, আমি তাহলে যাচ্ছি। ও হ্যাঁ, একটা কথা তো তোকে বলতে ভুলেই গিয়েছিলাম ভাইয়া। ওই যে নিশি আপুর ফ্রেন্ড সুমন আছে না, ও কিন্তু আমাকে তোর মতো ভাইয়া ডাকতে মানা করেছে, আর আমাকে নাম ধরে ডাকার অনুমতি দিয়েছে, আর মোবাইল নাম্বারও দিয়েছে। ও হ্যাঁ, ফ্রেন্ড রিকোয়েস্টও দিয়েছে মনে হয়। ভাবছি তুই যখন আমার সাথে কথা বলিস না, এখন থেকে আর তোর রুমে আসবো না। তোকে কেন শুধু শুধু ডিস্টার্ব করব, আমি বরং সুমনের সাথেই কথা বলবো। যাই কি ওর ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে ওকে একটা হাই বলে আসি। ভেবেছিলাম তোর সাথে বসে চা খেতে খেতে গল্প করব, বাট তুই যখন আমার সাথে কথাই বলবি না, তাহলে কি আর করা। আসছি আমি। এই বলে ঈশা বসা থেকে উঠে হাঁটা ধরল। আয়েশ তাচ্ছিল্য হেসে আবারও ল্যাপটপে মনোযোগ দিল। তবে দরজা অব্দি গিয়েও কেন যেন আবার পেছন ফিরে তাকালো ঈশা। আয়েশ ল্যাপটপের দিকে তাকিয়েই কথা বলছিল। ঈশার লাস্ট কথাগুলো শুনে ভুরু কুচকে ঈশার দিকে তাকালো সে। ঈশা কথাগুলো বলেই চলে যাচ্ছিল। ঈশা দাঁড়া। ঈশার সাথে সাথে থেমে গেল। আসলে সে জানতো আয়াশ ওকে ডাকবে, তাই চলে যাওয়ার অভিনয় করছিল মাত্র। আর যখনই শুনলো আয়াশ ওকে দাঁড়াতে বলেছে, অমনি সে থেমে গেল। পেছন ঘুরে তাকালো সে। তারপর আয়েশার চোখে চোখ রেখে সরল গলায় বলল, ভাইয়া কিছু কি বলবি? ডাকলি যে আবার? চাটা কি খাওয়ার জন্যই এনেছিস? হ্যাঁ, চা এনেছি যেহেতু নিশ্চয়ই খাওয়ার জন্য এনেছি, তাই না? ও, এখন তাহলে যাই আমি? যাবি? হুম। কারোর জন্য চা আনলে যে চায়ের কাপ তার হাতে তুলে দিতে হয়, সেটা কি জানিস না? তুই তো আমাকে চলে যেতে বললি, আমি হাতে তুলে দেওয়ার সময় কোথায় পেলাম? এখন তো সময় পেয়েছিস, এখন তুলে দে। এই বলে ঈশা চাপা হেসে সেন্টার টেবিলের পাশে গিয়ে চায়ের একটা কাপ আয়েশার দিকে এগিয়ে দিল। আয়েশও বিনা বাক্যে চায়ের কাপটা হাতে নিয়ে চুমুক দিল। এখন কি আমি যেতে পারি? ঈশার কথা শুনে আয়েশ চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, খুব তাড়া দেখছি। তো তারা কি সুমনের সাথে হাই হ্যালো বলার জন্য? ঈশা লজ্জা পাওয়ার ভান করে লাজুক হেসে বলল, আসলে সুমন বোধহয় আমাকে ভালোবাসে, তাই ওকে একটু বাজিয়ে দেখবো আর কি। যদি মনে হয় হ্যাঁ, তাহলে আমিও। এতটুকুতেই স্টপ যা, বাকিটা বলার দুঃসাহস ভুলেও করবি না। ঈশা বাঁকা হাসল, তবে সেটা আয়েশের অগোচরে। আয়েশের দিকে বরং অবাক দৃষ্টি রেখে বলল, কেন রে ভাইয়া? বাকিটা বললে কি হবে? আমি তো সত্যিটাই বলছি। বেশি বকবক না করে চাটা শেষ কর, তারপর ইম্পর্ট্যান্ট একটা কথা আছে তোর সাথে। খুব বেশি ইম্পর্টেন্ট? আয়েশ এবার চোখ গরম করে তাকালো ঈশার দিকে। ব্যাস ঈশার সাথে সাথে নিজেকে আত্মসমর্পণ করে বলল, ওকে ওকে, খাচ্ছি। সব সময় এমন চোখ লাল করে তাকানোর কি আছে? বলে ঈশা চায়ের কাপ হাতে নিয়ে খাটে পা ঝুলিয়ে বসে পড়ল। তারপর স্টাইলিশ করে চায়ের কাপে চুমুক দিতে লাগলো। আয়েশ বাঁকা চোখে তাকালো ঈশার দিকে, যেটা ঈশার দৃষ্টিগোচর হলো না। কিছু সময়ের মধ্যে দুজনের চা শেষ হয়ে গেলে মিনিট কয়েক নীরব থেকে আয়েশ এবার বলে উঠল, ঈশা, তুই বললি না যে আমি তোর সাথে কয়েকদিন ধরে ভালো করে কথা বলছি না? বলছিস না তো। বিয়ে থেকে আসার পর থেকে তো আমার সাথে কোনো রকম কথাই বলছিস না। শুধু ততটুকুই জবাব দিস যতটুকু আমি নিজ থেকে জানতে চাই। আচ্ছা, তুই কি চাস আমি তোর সাথে আবারও আগের মতো কথা বলি, তোর সাথে আবারও আগের মতো হয়ে যাই? চাই তো। তুই জানিস না, তুই আমার সাথে একদিন কথা না বললে আমার ভালো লাগে না। প্লিজ আমার অপরাধটা কি বল, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তারপরেও প্লিজ আগের মতো কথা বল আমার সাথে। ওকে, তাহলে আমি তোর সাথে আগের মতো করেই কথা বলবো। ইনফ্যাক্ট আগের থেকে আরো বেশি ভালো করে কথা বলবো, আগের থেকে আরো বেশি ক্লোজ হয়ে যাব তোর সাথে। ততটাই ক্লোজ হব যতটা ক্লোজনেস তুই কল্পনাও করতে পারবি না। আগের থেকে অনেক বেশি সময় দিব তোকে। বলতে পারিস আমার অফিস থেকে আসার পরের পুরো সময়টাই তোর, বাট তার জন্য তোকে একটা কাজ করতে হবে। ঈশা তো এমনিতেই আয়েশের আগের মতো করে ওর সাথে কথা বলার কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেছে। এখন আয়েশের মুখ থেকে বলা আগের থেকে আরো বেশি ভালো করে কথা বলবে, আগের থেকে আরো বেশি করে সময় দিবে শুনে ঈশার যেন খুশিটা আর ধরছেই না। আসলে ঈশা আয়েশকে এতটাই চোখে হারায় যে আয়েশের একটু অবহেলাও সহ্য করতে পারে না সে। ছোটবেলা থেকে আয়েশের সামান্য পরিমাণ অবহেলাও ঈশার বুকে গিয়ে লাগে। আয়েশ একদিন ঈশার সাথে কথা না বললে সেদিন ঈশা সারাদিন আয়েশের পেছন পেছন ঘুরত, আর একটাবার কথা বলার জন্য আয়েশকে নানাভাবে ইমপ্রেস করার জন্য চেষ্টা করত। যখন দেখতো আয়েশ কিছুতেই ইমপ্রেস হচ্ছে না, তখন ঈশা বসে বসে কান্না করত। কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছে, তাই চাইলেও তো আর বসে বসে কান্না করতে পারবে না। আর এজন্য ঈশা অনেক মন খারাপ করে থেকেছে গত 2 দিন। তবে আজ যখন আয়েশের মুখে এমন কথা শুনলো,
ঈশার মন খারাপটা মুহূর্তেই উবে গেল। মনে তার এক ফালে রোদ উকি দিল। হাসি হাসি মুখ করে বলেই ফেললো তাই। সত্যি বলছিস ভাইয়া? আমাকে আগের থেকেও বেশি সময় দিবি আর আমার সাথে আগের মতো কথা বলবি? তার মানে এখন থেকে অনেকক্ষণ ধরে গল্প করতে পারবো তোর সাথে, তাই না? হুম। ওকে, তাহলে আমার কি করতে হবে বল? তুই যা করতে বলবি আমি সব করব। সত্যি যেটা করতে বলবো সেটাই করবি? অফকোর্স করব। ভেবে বলছিস তো? আরে হ্যাঁ রে বাবা, আমি একদম ভেবে বলছি। তুই বরং কি করতে হবে সেটা বল। আচ্ছা ওয়েট। এই বলে আয়াস উঠে আলমারি থেকে একটা পেপার বের করলো। তবে কিসের পেপার সেটা ঈশার অজানা। আয়াস পেপারটা নিয়ে ঈশার মুখোমুখি খাটে বসলো। তারপর ঈশার দিকে একটা কলম সহ কাগজটা বাড়িয়ে দিয়ে বলল, নে এটাতে সাইন করে দে। ঈশা অবাক হয়ে আয়েশার দিকে তাকালো। অবাক কণ্ঠে বলল, ভাইয়া এটা কিসের ব্যাপার? আর আমি বাইরে সাইন করব কেন? তুই যাতে আমাকে আর ভাইয়া বলতে না পারিস সেটার একটা চুক্তিপত্র, রেজিস্ট্রি পেপার। মানে? না মানে ওই যে তোকে বলেছিলাম না যে যদি আমাকে আগের মতো করে ফিরে পেতে চাস তাহলে তোকে একটা কাজ করতে হবে। এইটা হলো সেই কাজ। আই মিন এই পেপারে সাইন করাটাই হলো তোর সেই কাজ। ঈশা একবার আয়েশের হাতের পেপারটার দিকে তাকিয়ে আবারও আয়েশের দিকে তাকালো। অবাক কণ্ঠে বলল, এটাতে কি লেখা আছে? এই পেপারটাতে? এই পেপারটাতে কি লেখা আছে? আগে সাইন কর তারপর বলছি। না, আগে বল কি লেখা আছে পেপারটাতে, তারপর আমি সাইন করব। আচ্ছা, বাই এনি চান্স তুই কি আমার প্রপার্টি সব তোর নামে করে নিতে চাইছিস না তো ভাইয়া? ধরে নে তাই। তবে তোর প্রপার্টি আমার নামে করব না, বরং আমার প্রপার্টিটাই চূড়ান্তভাবে আমার করে নিব। এখন ঝটপট সাইনটা করে দে তো। তুই কিন্তু বলিসনি ওটাতে কি লেখা আছে। বল না ভাইয়া, এই পেপারে কি লেখা আছে? আচ্ছা, তোর বলতে হবে না, আমাকে দে, আমি নিজেই পড়ে দেখি এটাতে কি লেখা আছে। এদিকে দে তো পেপারটা। কথাগুলো বলে ঈশা যেই না আয়েশের দিকে কাগজটা নেওয়ার জন্য হাত বাড়ালো, অমনি আয়েশ কাগজটা পেছনে নিয়ে গেল। হুম, তোর এটা পড়া হবে না। আই মিন তুই পড়তে পারবি না এটা। ধরে নে এই পেপারটা না পড়ে সাইন করাটাও তোর অন্য আরেকটা কাজ। সো এইটা না পড়েই তোকে সাইন করতে হবে। এ কি ভাইয়া, পেপারটা আমি পড়তে পারবো না মানে? পেপারটা যদি আমি না পড়ি তাহলে বুঝবো কি করে এটা কিসের পেপার আর আমি কিসে সাইন করব? আচ্ছা লিসেন, আমি বলছি তোকে এই পেপারে কি লেখা আছে। বল তাহলে। এই পেপারটাতে কয়েকটা শর্ত লেখা আছে। অর্থাৎ এই পেপারে সাইন করবি মানে হলো তুই পেপারে থাকা আমার সব শর্তে রাজি আছিস। তবে শর্তগুলোর মধ্যে 1 নম্বর যে শর্তটা আছে সেটা হলো এখন থেকে তুই আমার সব কথা শুনবি। ইনফ্যাক্ট আমি যাই বলবো তুই সবকিছু বিনা বাক্যে মেনে নিবি। আর 2 নম্বর শর্ত হলো তুই আমার কোনো কাজে বাধা দিতে পারবি না। কোনো কাজে বাধা দিতে পারবি না মানে কোনো কাজেই না। ইনফ্যাক্ট তোর সাথে কিছু করলেও বাধা দিতে পারবি না। আর 3 নম্বর শর্তটা হচ্ছে এখন থেকে তুই আর আমাকে ভাইয়া বলে ডাকতে পারবি না। আমাকে তুই করেও বলতে পারবি না, ভুলেও না। আমাকে তুমি করে বলতে হবে। বল রাজি? 1 মিনিট ভাইয়া, আমি রাজি হওয়ার কথা আসছে পরে। আগে বল এসব কেমন শর্ত ভাইয়া? প্রথম এবং দ্বিতীয় শর্তটা না হয় বুঝলাম, বাট 3 নম্বর শর্তটা আমি মানতে পারবো না। তোকে ভাইয়া ডাকবো না। আর কি বললি? তোকে তুই করে বলতে পারবো না, তুমি করে বলতে হবে। ভাইয়া সত্যি তুই আমাকে হাসালি। আমি তুমি করে বলবো, তাও তোকে? ইম্পসিবল। আমি প্রথম 2টা শর্ত মানলেও তৃতীয় শর্তটা মানতে পারবো না। আমি কিছুতেই তোকে ভাইয়া বলাটা ছাড়তে পারবো না, আর কিছুতেই তুমি করে বলতে পারবো না। দরজাটা খোলাই আছে, তুই তাহলে আসতে পারিস। ভাইয়া। আর একটা কথাও না, যেতে বলেছি যা। আর হ্যাঁ, এরপর থেকে আমার রুমে আসার আগে পারমিশন নিয়ে আসবি। আর ভুলে যাবি আয়াস নামের তোর কেউ ছিল। ঈশা বুঝতে পারলো আয়াস ওর শর্তগুলো নিয়ে খুবই সিরিয়াস। আয়াস যেটা বলেছে সেটা ওকে মানতেই হবে, সে যে শর্তই হোক। অন্যথায় আয়াস ওর সাথে কখনোই কথা বলবে না। ঈশা ভাবনায় পড়ে গেল সে এখন কি করবে এটা নিয়ে। আয়াসের শর্তে কি রাজি হবে? কিন্তু আয়াসের শর্তে রাজি না হলে তো আয়াস সত্যি সত্যি কথা বলবে না ওর সাথে। আয়াস ওর সাথে কথা বলবে না, এসে এটা কিছুতেই মানতে পারছে না। হ্যাঁ, আয়াসের শর্তে রাজি হয়ে যাওয়াটাই বেটার হবে, কারণ এসা চায় না আয়াস আর ওর মধ্যে দূরত্ব তৈরি হোক। সে সহ্য করতে পারবে না আয়াসের অবহেলা। ঈশা যখন এসবই ভাবছিল তখনই ঈশার ভাবনায় সুতো ছেড়ে আয়াস বলে উঠল,
কি হলো, এখনো বসে আছিস কেন? যা। যাবো তো, তার আগে পেপারটা দে, আমি সাইন করে দিই। মুহূর্তে আয়েশের মুখে হাসি ফুটল। আয়েশ খুশি হয়ে বলল, সত্যি বলছিস? তুই তুই সাইন করবি এই পেপারে? করবো তো, বাট আমার কথা হলো, তুই আমার সাইন করার কথা শুনে এত খুশি হচ্ছিস কেন? সে তুই বুঝবি না, এখন জলদি সাইনটা করে দে তো। বলে আয়েশ ঈশার সামনে কাগজটা রেখে সেটার উপর একটা কলম রাখলো। তবে কাগজটা আয়েশ খোলাখুলি ভাবে ঈশার সামনে রেখেছে তা কিন্তু নয়। কাগজটা রেখে সেটার উপর অন্য একটা সাদা কাগজ রেখে পুরো কাগজটাই ঢেকে দিয়েছে। পুরো কাগজটা এমন ভাবে রেখে দিয়েছে যেন শুধু সাইন করার স্থানটাই দেখা যায়। ঈশা এক নজর আয়েশের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে পেপারটাতে সাইন করে দিল। আয়েশ এটা দেখে মুচকি হাসলো। সাইন করা হলে ঈশা বলল, নে ভাইয়া, সাইন করে দিলাম, এবার তুই খুশি? ইস্যু, তুই কি শর্তের কথা ভুলে গিয়েছিস? আমার বইয়েই গেছে। তার মানে তুই আমার শর্ত মানবি না, তাই তো? আরে আমি সেটা কখন বললাম? মানবো তো, বাট আমার না কেমন কেমন লাগছে, হঠাৎ তুমি করে বলাটা কেমন যেন লাগছে। আর সবচেয়ে বড় কথা হলো, আজ হঠাৎ তুমি করে বললে বাসার সবাই কি ভাববে? ভাববে আমরা গোপনে বিয়ে করে নিয়েছি। হ্যাঁ, সে তো করেই নিয়েছি। ঈশা অবাক চাহনি নিয়ে তাকালো আয়েশের মুখপানে। ঈশার অবাক চাহনি দেখে আয়েশ থতমত খেয়ে গেল। কি বলে ফেলেছে এটা সে? দ্রুত কথা ঘুরানোর জন্য বলল, আরে যা ভাবার ভাবুক, তাতে আমার কি আসে যায়? আর তাছাড়া সবাই আমাদের ঘরের মানুষই তো, তোকে এইসব নিয়ে ভাবতে হবে না, আমি ম্যানেজ করে নেব। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি কাজ? সবার সামনে তুই করে বলবো, আর যখন শুধু আমরা একা থাকবো তখন তুমি করে বলবো, হবে না? আচ্ছা ঠিক আছে, তবে যতটুকু সম্ভব ভাইয়া বলাটা এড়িয়ে চলবি, ওকে? আয়েশ একটু ভেবে বলল। আয়েশ উঠে কাগজটা আবারও আলমারিতে তুলে রাখলো যেখান থেকে সে এটা নিয়েছিল। তারপর সোফায় বসে ল্যাপটপটা খুলে নিয়ে আবারও কাজ করতে লাগলো। ঈশা কয়েক সেকেন্ড চুপ করে বসে থেকে উঠে রুম থেকে বেরিয়ে গেল। আয়েশ এক পলক ঈশা যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। ইস্যু, তুই তো গেছিস, ভাবতেও পারবি না আমি তোকে কিসের পেপারে সাইন করিয়েছি। তুই কল্পনাও করতে পারবি না যে তুই নিজের অজান্তেই পুরোটা আমার হয়ে গেছিস। আজ থেকে তুই পুরোটাই আমার, শুধুই আমার। জাস্ট আর একটা ছোট্ট কাজ করা বাকি আছে, যেটা আমি খাবার টেবিলে করে নেব, ব্যাস। আর কোনো বাধা থাকবে না তখন। আমি জানি ইস্যু, আমার এটা করা ঠিক হয়নি, কিন্তু কি করতাম বল? তোকে যে সেই ছোট্ট থেকেই প্রচন্ড ভালোবাসি। তুই সেদিন যখন সুমনের সাথে হেসে হেসে কথা বলছিলি, তখন আমার খুব কষ্ট হচ্ছিল। ঠিক বুকে এসে লেগেছিল তোর হেসে কথা বলাটা। আমি চাই না তুই কারোর সাথে বেশি ক্লোজ হ, তাই তো আগের থেকে আমার করে নিলাম, যাতে ঘড়িটা আকাশে উঠলেও নাটাইটা আমার হাতেই থাকে, আর দিন শেষে ঘড়িটাকেও আমার কাছে টেনে নিতে পারি। তাই তো গত 3 দিন ধরে তোর সাথে রেগে থাকার এই ছোট্ট অভিনয়টা করলাম, যাতে আমি বললেই তুই সাইন করতে রাজি হয়ে যাস। সব যখন এখন ঠিকঠাক হয়েই গেছে, আমি তাহলে কাজগুলো করে নিই। কথাগুলো নিজে মনে মনে আওড়িয়ে আয়েশ মুস্কি হেসে ল্যাপটপে কাজ করা শুরু করলো। আজ যেহেতু ঈশাকে নিয়ে সব টেনশন মাথা থেকে নেমে গেছে, তাই আয়েশের কাজগুলো আজ ডিনারের টাইম হওয়ার আগে আগে শেষ হয়ে গেছে। যেখানে অন্যান্য দিন রাত 12টা বাজলেও কাজ শেষ হয় না, সেখানে আজ রাত 9টা বাজতে আয়েশের সব কাজ শেষ। আয়েশ কাজ শেষ করে ল্যাপটপটা সাইডে রেখে উঠে দাঁড়ালো। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে গায়ের আলসেমি ভাবটা ঝেড়ে নিল একবার। বেশি সময় বসে থাকলে শরীরটাতে কেমন যেন আলসেমি ভাব চলে আসে। রাত 10টা। আয়েশদের ফ্যামিলির সবাই ডাইনিং এ বসে আছে এই ডিনার করবে বলে। আসলে এদের ফ্যামিলির একটা নিয়ম আছে, আর সেটা হলো এখানে কেউ আগে আর কেউ পরে খায় না, সবাই একসাথে বসেই খায়। এমনকি আয়েশের মা আর বড় মাও আয়েশদের সাথে বসে একসাথে খাবার খায়। অন্য ফ্যামিলির মতো বউয়েরা খাবার পরিবেশন করবে আর ছেলেরা খাবে, এই নিয়মটা আয়েশদের ফ্যামিলিতে নেই। রায়হান মাহমুদ, হাসান মাহমুদ, আয়াশ আর ঈশা ওরা সবাই ডাইনিং এ বসেছে, আর রুকসানা বেগম এবং আনিশা বেগম ওরা দুজনে কিচেন থেকে একে একে সব এনে রাখছে টেবিলে। কারণ খেতে বসলে তখন তার ডাইনিং থেকে কিচেন থেকে ডাইনিং এ দৌড়াদৌড়ি করা যায় না, তাই এই ব্যবস্থা। যদিও কিচেনটা ডাইনিং এর সাথেই লাগানো, বাট খাবার টেবিল থেকে কিছুর জন্য ওঠা রায়হান মাহমুদের পছন্দ না, আর তাই সবকিছু খাওয়ার আগে এনে রাখে। যেহেতু রুকসানা বেগম আর আনিশা বেগম এখনো ডাইনিং এ বসেনি, তাই কেউ খাওয়াও এখনো শুরু করেনি, বরং চারজনেই নিজেদের মধ্যে কথা বলতে বলতে ব্যস্ত। তখনই হঠাৎ আয়াশ আনিশা বেগমকে উদ্দেশ্য করে বলে উঠল, ছোট মা, ও ছোট মা। হ্যাঁ বাবা, বলো। ছোট মা, আচ্ছা কেউ বিয়েতে রাজি থাকলে কোন কথাটা বলতে হয়? আই মিন, কোন কথাটার দ্বারা বুঝাতে হয় যে সে বিয়েতে রাজি?
পাগল ছেলে, এটা কেমন প্রশ্ন? এটা তো সবাই জানে। ঈশা পর্যন্ত বলতে পারবে বিয়েতে রাজি থাকলে কোনো কথা বলতে হয়, আর তুই আমাকে জিজ্ঞেস করছিস? তাই বলেই আয়াস ঈশার দিকে তাকালো। ঈশা, ছোট মা বলেছে বিয়েতে রাজি থাকলে কি বলতে হয় সেটা নাকি তুইও জানিস। আচ্ছা, কি বলতে হয় রে? না মানে আমার এই মুহূর্তে মনে নেই তো, তাই জানতে চাইছি। আরে সেটা না জানার মতো কি আছে? বিয়েতে রাজি থাকলে সবারই তো একটা কথাই বলতে হয়, আর সেটা হলো কবুল। কি বলতে হয় বললি? বকুল? কি বলতে হয় বলেছিস? আমি আবারও শুনলাম না। ওফো, কবুল কবুল কবুল, এই কথাটাই 3 বার বলতে হয়, বুঝলি? উফ, শুনেছি তো। এত জোরে বলার কি আছে, আর এতবার বলার কি আছে? কানটা মনে হয় ফাটিয়ে দিলি। কথাটা বলে আয়াস কান চেপে ধরার অভিনয় করলো, তবে মনে মনে হাসিও পেল বেশ। ব্যাস, ওর কাজটা হয়ে গেছে, এখন আর কোনো চাপ নেই। আয়াসের কাণ্ড দেখে আনিশা বেগম আর রুকসানা বেগম দুজনেই হাসলেন। ছেলে মেয়ে দুটোকে নিয়ে আর পারা যায় না। কিছু সময় পর রুকসানা বেগম আর আনিশা বেগম ডাইনিং এ বসলে সবাই খাওয়া শুরু করলো। আয়াস খাবার খাচ্ছে ঠিকই, তবে চোখ দুটো ঈশাতে আটকে আছে। আয়াস খাচ্ছে আর ঈশাকে দেখে যাচ্ছে অপলকে, কারণ এই রমণীটি যে এখন থেকে শুধুই ওর, পুরোপুরি ওর। সেদিনের পর কেটে গিয়েছে আরো 5-5টা দিন। আয়াস এখন ঈশার সাথে আগের মতোই বিহেভ করে, আগের মতো ঈশাকে কেয়ার করে। ইনফ্যাক্ট আগের থেকে আরো বেশি কেয়ার করে ঈশাকে। সবসময় চোখে চোখে রাখতে চায় ঈশাকে। অফিসে যাওয়ার সময় আর অফিস থেকে এসে আগে ঈশাকেই খুঁজবে, যেমনটা সে আগেও করত। ঈশাও বেশ খুশি আয়াসকে আগের মতো করে ফিরে পেয়ে, কারণ যেই কয়দিন আয়াস ওর সাথে কথা না বলেছিল, ঈশার যেন দম বন্ধ হয়ে আসছিল দিনগুলোতে। তবে গত কয়েকদিন ধরে আয়াসের কিছু কিছু কাজ আর কিছু কিছু ব্যবহার ঈশাকে বেশ ভাবায়। আয়াস ওর সাথে এমন উদ্ভট কিছু কাজ করে যেগুলো আয়াস আগে কখনো ওর সাথে করেনি। রোজকার মতো আজও সন্ধ্যায় আয়াস অফিস থেকে বাসায় ফিরেছে। ঈশা তখন ড্রয়িং রুমের সোফায় বসে আম্মু আর ছোট আম্মুর সাথে গল্প করছিল, কারণ এই বাসায় সবকিছু সিনেম্যাটিক হলেও সিনেম্যাটিক ভাবে ড্রয়িং রুমে টিভি সেট নেই। আর তার মেইন কারণ হচ্ছে রায়হান মাহমুদ আর হাসান মাহমুদ, ওনারা কেউই চান না বাড়ির বড় ছোট সবাই একসাথে বসে টিভি দেখুক। এটা কেন যেন বেমানান মনে হয় দুই ভাইয়ের। তাই তো বসার ঘরে টিভি না রেখে প্রত্যেকের রুমে রুমে টিভি সেট করতে চেয়েছেন। কিন্তু বর্তমান যুগ তো ডিজিটাল যুগ, যেখানে হাতে হাতে মোবাইল, সেখানে রুমে রুমে টিভির কি প্রয়োজন? জাস্ট মোবাইলে ওয়াইফাই কানেক্ট করলেই তো টিভির সব মোবাইলে দেখা যায়। ইনফ্যাক্ট টিভির চেয়েও আরো বেশি কিছু জানা শোনা যায়। তাই আয়াস আর ঈশা কেউই নিজেদের রুমে টিভি সেট করেনি। টিভি সেট করেছে শুধুমাত্র আয়াসের বাবা মায়ের রুমে আর ঈশার বাবা মায়ের রুমে। আয়াস বাসায় ঢুকে সবাইকে সোফায় বসে থাকতে দেখে সেও ধীর পায়ে হেঁটে সোফায় এসে বসলো। তবে আয়াসকে আজ বেশ ক্লান্ত আর ফ্যাকাশে দেখাচ্ছে, কেমন যেন মুখটা শুকনো শুকনো লাগছে, যেটা রুকসানা বেগম, আনিশা বেগম আর ঈশা কারোরই চোখ এড়ালো না। সবার চোখ এখন আয়াসের উপর। আয়াসকে এই সময় সোফায় এসে বসতে দেখে তিনজনে একটু অবাক হলো, কারণ আয়াস অফিস থেকে এসে কখনো এভাবে সোফায় বসে না। সোফায় কেন? আয়াস অফিস থেকে এসে নিজের রুমে সোফায় বা খাটেও বসে না যতক্ষণ না ফ্রেশ হয়। কিন্তু আজ ফ্রেশ না হয়ে সোফায় এসে বসলো কেন, এই প্রশ্নটাই সবার মনে। রুকসানা বেগম ছেলেকে এমন ক্লান্ত দেখে শেষমেশ জিজ্ঞেস করেই ফেললেন, কি রে বাবা, তোকে এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ লাগছে? হ্যাঁ তাই তো, আমিও সেটাই বলতে যাচ্ছিলাম। আয়াস বাবা, বাবা তোর কি হয়েছে? তোকে এমন ফ্যাকাশে লাগছে কেন? শরীর দুর্বল লাগছে? আচ্ছা তুই বস, আমি তোর জন্য 1 গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসি। কাজ করে শরীরটার কি হাল করেছিস? হ্যাঁ বস, আমি আসছি। কথাগুলো বলে আনিশা বেগম অস্থির হয়ে যেই না সোফা থেকে উঠতে চাইলেন, অমনি আয়াস ক্লান্ত হেসে বলে উঠল, না ছোট মা, তুমি কষ্ট করে শরবত আনতে যেও না। আমি এই মুহূর্তে শরবত খাবো না। তুমি বরং ঈশাকে দিয়ে 1 কাপ চা বানিয়ে আমার রুমে পাঠিয়ে দাও। মাথাটা খুব ধরেছে আজ। ফ্রেশ হয়ে 1 কাপ চা খেতে পারলে খুব ভালো হবে। পারবে না 1 কাপ চা করে দিতে? দূর পাগল ছেলে, না পারার কি আছে? তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি ততক্ষণে চা বানিয়ে ঈশাকে দিয়ে তোর রুমে পাঠাচ্ছি, কেমন? আয়াস বলে দ্রুত পায়ে উপরে চলে গেল। রুকসানা বেগমও উঠে আনিশা বেগমের পেছন পেছন কিচেনে চলে গেলেন। আসলে ওনারা এমনই, যেখানেই যায় দুই যা একসাথে যায়। শুধু বসে রইল ঈশা। ঈশা এখনো ঠায় বসে আয়াসে যাওয়ার দিকে তাকিয়ে আছে। ততক্ষণই তাকিয়ে রইল যতক্ষণ না আয়াস রুমে ঢুকলো। এই আবার কি হলো? আচ্ছা ভাইয়ার কোন রকম শরীর খারাপ করেনি তো? থুর, ও তো আবার ভাইয়া বলাটাও কমিয়ে দিতে বলেছে। এখন তো ভাইয়া ডাকলেই রীতিমতো শাসায়। আচ্ছা একবার কি রুমে যাব? না থাক, এমনিতেও তো একটু পরে চা নিয়ে রুমে যেতে হবে, তখন না হয় দেখে নিব কি হয়েছে। তবে ভাইয়াকে দেখে আমি যা বুঝতে পারলাম
তার দ্বারা আমার এটা মনে হলো যে ওর প্রচুর মাথা ব্যথা করছে, আর তাই ওকে এমন দেখাচ্ছে। কারণ ভাইয়ার যখনই প্রচন্ড মাথা ব্যথা করে শুধুমাত্র তখনই ও এমন হয়ে যায়, একদম শুকনো মুখ করে ফেলে। কিছু সময় পর চা বানানো হয়ে গেলে ঈশা আয়েশের জন্য চা নিয়ে আয়েশের রুমে গেল। আয়েশ ততক্ষণে ফ্রেশ হয়ে এসে বিছানায় বসেছে। ঈশা চা নিয়ে রুমে ঢুকলো। ঈশাকে রুমে ঢুকতে দেখে আয়েশ ম্লান হাসলো। ঈশা কয়েক সেকেন্ড আয়েশের মুখের দিকে তাকিয়ে থেকে চায়ের কাপটা আয়েশের দিকে এগিয়ে দিল। আয়েশও হেসে চায়ের কাপটা হাতে নিয়ে তাতে চুমুক দিতে দিতে বলল, ঈশা বস এখানে। বলে আয়েশ নিজের পাশে ইশারা করলো, অর্থাৎ ঈশা যেন সেখানেই বসে। ঈশাও বাধ্য মেয়ের মতো আয়েশের ঈশাকৃত জায়গায় বসে পড়ল। আচ্ছা ভাইয়া, তোর সব কথা আম্মু এক কথায় কেন মেনে নেয় বলতো? সাথে সাথে আয়েশ চোখ লাল করে তাকালো ঈশার দিকে, যেটা দেখে ঈশার বুঝতে দেরি হলো না সে কোনো ভুলটা করেছে। ও সরি, ভুল হয়ে গেছে আমার, আর হবে না এমন। আয়েশ সম্মতিসূচক মাথা উপর নিচ করলো, যার মানে হলো সেই যেন হয়, আর যেন ভুল না হয়। এরপর কিছু সময় দুজনের মাঝে নীরবতা কেটে গেল। নীরবতার সুতো কাটিয়ে আয়েশই বলে উঠল এবার, কি যেন বলছিলি? ও হ্যাঁ, বলছিলাম যে আম্মু তোমাকে এত বেশি ভালোবাসে কেন, আর তোমার সব কথাই বা বিনা বাক্যে মেনে নেয় কেন? ওমা, ভালোবাসবে না আর মেনে নিবে না? মেয়ের জামাই বলে কথা। আয়েশ ঘোরের মধ্যে কি বলে ফেলেছে সে নিজেও জানে না। হঠাৎ ঈশার দিকে তাকাতে ঈশার অবাক চাহনি চোখে পড়ল তার। মুহূর্তেই আয়েশের খেয়াল হলো সে একটু আগে কি বলে ফেলেছে। ঈশা অবাক চাহনি নিয়ে অবাক কণ্ঠে বলল, মানে? আয়েশ সাথে সাথে কথা ঘুরিয়ে নিল, কিছু না, ও তুই বুঝবি না। সেটা আমি তো এখনো ফিটার খাই, বুঝবো কি করে? আয়েশ বুঝতে পারল ঈশা কথাটাকে পিন্স মেরে বলেছে, কারণ সে ঈশার কথাকে সবসময় সবকিছুতে ছোট বলে উড়িয়ে দেয় বলে ঈশা প্রায় এমন অভিমান করে। আয়েশ হেসে বলল, এমা তাই নাকি রে? আমাকে আগে বলবি না? তাহলে আমি অফিস থেকে আসার সময় চকোলেট আর চিপস না এনে পিঠা নিয়ে আসতাম। আচ্ছা, কোনো ব্যাপার না, কাল যাওয়ার সময় সব চকোলেট আর চিপসগুলো নিয়ে যাব, তারপর আসার সময় একটা পিঠা নিয়ে আসবো তোর জন্য, ভালো হবে না? অন্য সময় হলে আয়েশের এমন টেট মারা কথা শুনে হয়তো ঈশা রাগ করত, কিন্তু এখন রাগ করলো না, কারণ কথার মাঝখানে সে আয়েশ চকলেট আর চিপসের নাম নিয়েছে, সেটা ঈশার সব রাগ উড়িয়ে দিয়েছে। ঈশা খুশিতে গদগদ হয়ে বলল, ভাইয়া সত্যি আমার জন্য চকলেট আর চিপস এনেছিস? আবার ভাইয়া? আরে রাখ তো এসব, আগে আমার চকলেট আর চিপস চাই। ও এমন ভাবে বলছিস যেন আগে কখনো আনিনি। আজ তোর জন্য প্রথমবার এনেছি যে এমন খুশি হচ্ছিস। রোজই তো আনি। আরে প্রতিদিন তো আনলে আমাকে ড্রয়িং রুমেই দিয়ে আসো, বাট আজ দিলে না, তাই ভাবলাম আনোনি। এখন যেহেতু এনেছো তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি দাও। বলে ঈশা আরো একটু আয়েশের সামনে গিয়ে বসলো। আয়েশ এবার বাঁকা হেসে মুখটা একদম ঈশার কানের কাছে নিয়ে এসে আস্তে করে বলল, তার আগে একটা কাজ করতে হবে তোমায় ডিয়ার। আয়েশ কথাটা ঈশার এতটা কাছে মুখ নিয়ে এসে বলেছে যে আয়েশের সব নিঃশ্বাস ঈশার গলার কাছে পড়ছে। আয়েশের এমন উষ্ণ নিঃশ্বাস পড়ায় ঈশার সারা শরীর কেমন যেন হিম শীতল হয়ে গেছে। তবে এটা এমন আর নতুন কি, গত কয়েকদিন ধরে আয়েশ রোজই এমন হুটহাট ঈশার কাছে চলে আসে আর এমন ক্লোজ হয়ে কথা বলে, যার ফলে ঈশা এখন অভ্যস্ত হয়ে গেছে আয়েশের হুটহাট করা কাজগুলোতে। তবে মাঝে মাঝে অস্বস্তিও হয় খুব, কিন্তু আয়েশের শর্তের কথা মনে করে আয়েশকে কিছু বলে না। তবে ঈশা এটাও খেয়াল করেছে যে আয়েশ ওর কাছাকাছি আসলে যেমন অস্বস্তি লাগে, ঠিক তেমনি ভালো লাগাও কাজ করে আয়েশের প্রতি। একদিকে আয়েশের উষ্ণ নিঃশ্বাসগুলো সব ঈশার গলায় পড়ছে, অন্যদিকে আয়েশ এখনো ঠাই আগের মতো করে ওর দিকে ঝুঁকে আছে। দুটা মিলিয়েই ঈশার কাঁপাকাঁপি অবস্থা। ঈশা কাঁপা কাঁপা গলায় বলল, কি কাজ করতে হবে? আয়েশ আবারও এক পশলা বাঁকা হেসে নিয়ে মুখটা আরো একটু ঈশার কানের কাছে নিয়ে ফিসফিসিয়ে বলল, যা বলবো তাই করবি তো? ঈশা আবারও কাঁপা কাঁপা গলায় বলল, করব। চিপস আর চকলেটের জন্য আমি সব করব। আয়েশ মুখটা আগের মতো রেখেই বলল, সত্যি করবি? আই মিন যা বলবো সব করবি? এভরিথিং? তাহলে আজ রাতটা আমার সাথে থাকতে বললে থাকবি তো? খুব ভালোবাসবো, খুব। কি রাজি তো? ঈশা এতক্ষণ স্বাভাবিক থাকলো, আয়েশের এহেন প্রশ্নে হকচকিয়ে গেল।
ঈশা ভাবতেও পারেনি আয়েশ ওকে এমন কিছু বলবে, তা আবার সামান্য চিপস আর চকলেটের জন্য। আয়েশের প্রশ্নটা ঈশার মস্তিষ্কে পৌঁছানোর সাথে সাথে ঈশা ভয় পেয়ে এক ঝটকায় বসা থেকে উঠে গেল। আয়েশের কথাটা ঈশার মস্তিষ্কে এমনভাবে গেঁথেছে যে ঈশার হাত পা রীতিমতো কাঁপছে। শেষ পর্যন্ত আয়েশের কাছ থেকে এমন একটা কথা শুনবে ঈশা, সেটা ভাবতেও পারেনি। তাই সে আয়েশের কথায় ভয় পেয়ে আমতা আমতা করতে করতে লাগলো। ঈশার এমন ভীতু ফেস দেখে আয়েশ এবার জোরে হেসে দিল। আয়েশ তো হাসতে হাসতে বিছানায় লুটোপুটি খাচ্ছে। ইস্যু, ভয় পেয়ে গেছিস তাই না? একে তো এমন একটা সেন্সিটিভ কথা শুনে ঈশার এখনো কান জ্বলছে, তার উপর আয়েশ এমনভাবে হাসছে। ঈশা এবার কোমরে দুহাত রেখে কয়েক সেকেন্ড আয়েশের কর্ম দেখে তারপর রাগী গলায় বলল, খুব হাসি পাচ্ছে না? খুব হাসি পাচ্ছে। আমাকে তো পুরো ভয় পাইয়ে দিয়েছিলে, আমার ভয় লাগিয়ে দিয়ে এখন তোমার হাসি পাচ্ছে? ফাজিল ছেলে। কি করবো বল, তোর সামান্য কাছে যাওয়াতে যেই হারে কাঁপাকাঁপি করছিলি, ভাবলাম এটা বললে তুই কি রিয়াক্ট করিস দেখি, আর কেমন ভয় পাস তাও দেখি। আর আমি শিওর ছিলাম তুই এটা শুনে নির্ঘাত ভয় পাবি, হালকা কচি করে হার্ট অ্যাটাকও করে ফেলতে পারিস। তাই তোকে ভয় দেখানোর লোকটা সামলাতে পারিনি। কেমন দিলাম বলতো? একেবারে জঘন্য ফাউল ছেলে কোথাকার। এমন কথা কেউ বলে? আমার তো এখনো কান জ্বলছে, মন চাচ্ছে একটা বাড়ি দিয়ে মাথা ফাটাই দিই। আমার এমন রাগ হচ্ছে, আর কোনোদিনও যদি এমন কথা বলেছ তো তাহলে দেখবা। তাই? তা কি করবে শুনি? বেশি কিছু না, জাস্ট চুলগুলো সব টেনে একটা একটা করে ছিঁড়ে ফেলবো। ঈশার মুখ বাঁকানো দেখে আয়েশ হাসল। নট ব্যাড। কথাটি বলে আয়েশ উঠে অফিসের ব্যাগ থেকে চিপস আর কয়েকটা চকলেট বের করে আবারও আগের জায়গায় বসে পড়ল। তারপর ঈশাকে দেখিয়ে বলল, এখন বল, চিপস আর চকোলেট লাগবে? আবার জিগায় না দিয়ে এখনো বলছো লাগবে কি না? তাও বলেই ঈশা ছু মেরে আয়েশের কাছ থেকে চিপস আর চকলেটগুলো নিতে চাইল, কিন্তু আফসোস তার আগেই আয়েশ এসব পেছনে নিয়ে গেছে। ঈশা এবার ধপাস করে আয়েশের সামনে বসে কাঁদো কাঁদো মুখ করে বলল, কি হলো? আমার জন্য এনেছো বলে এখন দিচ্ছ না কেন? দাও না। আমি তো আগেই বলেছি, এসব নিতে চাইলে আগে একটা কাজ করতে হবে। আবার? আরে কুল ডিয়ার, তুই যেমনটা ভাবছিস তেমন কিছুই না। তাহলে? আমার মাথাটা খুব ব্যথা করছে। তো? একদম সিম্পল, আমার মাথাটা টিপে দিলে আমি এসব তোকে দিয়ে দিব। তার মানে এখন চিপস আর চকলেট নিতে তোমার মাথা টিপতে হবে? ঈশার কথা শুনে আয়েশ হেসে বলল, যদি বলি তাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার মাথা টিপে দিব। এখন দাও তো আমার চিপস আর চকলেট। আগে এসব দিবা, তারপর আমি মাথা টিপে দিব, নয়তো দিব না। আর শেষে ঈশার হাতে চিপস আর চকলেটগুলো দিয়ে দিল। পাগলি, এই নে। ঈশা তো চিপস আর চকলেট পেয়ে সেই খুশি, কারণ চিপস আর চকলেট হলো ঈশার প্রিয় খাবার। তবে যেই সে চকলেট না, ডেয়ারি মিল্ক চকলেট হতে হবে। আর চিপসও যেই সেই চিপস হলে হবে না, চিপসপপ চিপটাই হতে হবে। আর আয়াস ঈশার এই দুটি পছন্দের খাবার রোজ অফিস থেকে আসার সময় সাথে আনতে কখনোই ভুলে না। ঈশা চিপস আর চকলেট পেয়ে ভুলেই গিয়েছে আয়েশের মাথা টিপার কথা। ঈশা যখন চিপস আর চকলেট নিয়ে ব্যস্ত, তখনই আয়েশ বলে উঠল, এসো, ভুলে গিয়েছিস কথা গিয়েছিল। ঈশা চিপস আর চকলেটের জগৎ থেকে বেরিয়ে এসে একগাল হেসে বলল, কোনো কথা ছিল কি? আমার তো মনে পড়ছে না। আচ্ছা, মনে পড়লে তখন আবার আসবো। এখন আমি যাই। হ্যাঁ, চিপস আর চকলেটগুলো না খেলে ওরা আবার মাইন্ড করবে। বাই। কথাগুলো বলে ঈশা হাসতে হাসতে উঠে দাঁড়ালো। এই বলে চলে যাবে বলে। আয়েশ কিছু বলছে না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশার হাস্যোজ্জ্বল মুখটির দিকে। ঈশা চলে যেতে নিলে আয়েশ পেছন থেকে ডেকে উঠল, ঈশা। আয়েশের আদুরে কণ্ঠে ডাক শুনে ঈশার সাথে সাথে থেমে গিয়ে পেছনে তাকালো। কিছু কি বলবে? না, কিছু না, তুই চায়ের কাপটা নিয়ে যা। ঈশা হেসে দিয়ে আবারও ফিরে এসে আয়েশের থেকে চায়ের কাপটা হাতে নিয়ে চলে গেল। আয়েশ এটা দেখে মুচকি হাসলো। পাগলি কখন যে বড় হবে আর কখন যে আমার ফিলিংসটা বুঝবে আল্লাহই জানে। মাথা ব্যথা করছে বলে ওকে দিয়ে রুমে চা পাঠাতে বললাম, টিপে না দেখ, অ্যাটলিস্ট ও পাশে থাকলে মনে তো শান্তি পেতাম। বাট ম্যাডাম তো মাথা টিপে দেয়া দূরে থাক, উল্টো চিপস আর চকোলেট পেয়ে খুশিতে গদগদ হয়ে চলে গেল। একবার জানতেও চাইলো না যে সত্যি আমার মাথা ব্যথা করছে কিনা।
কি আর করার, আজ আর বসে থাকাটা পসিবল হবে না। যাই, আমি বরং শুয়ে থাকি। শরীরটা খুব দুর্বল লাগছে আর মাথাটাও মনে হচ্ছে এক্ষুনি ফেটে যাবে। আজ হঠাৎ এমন মাথা ব্যথা করছে কেন কি জানি। কথাগুলো নিজ মনে বিড়বিড় করে আয়েশ বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ল। তারপর কিছু সময় উপরে ফ্যানটার দিকে তাকিয়ে থেকে আস্তে করে চোখটা বন্ধ করে নিল। চোখটাও আজ কেন জানে খুব জ্বলছে, তাই আর মেলে রাখতে না পেরে চোখ জোড়া বন্ধ করে এক হাত চোখের উপর রাখলো। এভাবেই কেটে গেল মিনিট 10 সময়। হঠাৎ মাথা চুলে কারো হাতের স্পর্শ পেয়ে আয়েশ চমকে তৎক্ষণাৎ চোখের উপর থেকে হাত সরিয়ে চোখ জোড়া মিলে তাকালো। আর তাকিয়েই অবাক হলো, কারণ মাথা চুলে হাত দেওয়া ব্যক্তিটি আর কেউ নয়, ঈশা। হ্যাঁ, ঈশাই আয়েশের মাথার কাছে বসে আয়েশের চুলে হাত দিয়েছে। আসলে ঈশা যখন আয়েশের রুম থেকে বের হচ্ছিল তখন এক নজর আয়েশের দিকে তাকিয়েছিল। আর আয়েশকে দেখে ঈশার বুঝতে দেরি হলো না আয়েশের সত্যি মাথা ব্যথা করছে। তাই আয়েশের রুম থেকে গিয়ে কিছুতেই বসে থাকতে পারছিল না, শুধু আয়েশের মাথা ব্যথার কথা ভেবে চটপট করছিল। তারপর এক সময় আর বসে থাকতে না পেরে চলেই আসলো আয়েশের রুমে। ঈশা আসলে এমনই, আয়েশ যেমন ঈশার সামান্য কষ্ট সহ্য করতে পারে না, এসব ঠিক তেমনি আয়েশের বিন্দুমাত্র কষ্ট সইতে পারে না। আর ঈশা জানে আয়েশ মাথা ব্যথাটা কখনোই নিতে পারে না। মাথা ব্যথা করলে আয়েশ তখন একদম ছোট বাচ্চাদের মতো হয়ে যায়, কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। কখনো কখনো তো মাথা ব্যথা করলে আয়েশ নিজের চুল নিজে টেনে ছিঁড়ে ফেলতে চায়, আবার কখনো বা নিজের মাথাটা দেওয়ালের সাথে গিয়ে বাড়ি খাওয়ায়। তবে আশ্চর্যের বিষয় হলো আয়েশের এই মাথা ব্যথার ব্যাপারে বাসার কেউই জানে না। আসলে একেবারে যে জানে না তা কিন্তু নয়। আয়েশা যে মাথা ব্যথা করে মাঝে মধ্যে সেটা জানে, কিন্তু আয়েশ যে মাথা ব্যথা করলে তখন এমন পাগলামো করে সেটা কেউ জানে না। এই ব্যাপারে ঈশাই শুধু অবগত। তাই তো আয়েশের মাথা ব্যথার কথাটা শুনে আর আয়েশকে এমন ফ্যাকাশে দেখে ঈশা নিজের রুমে গিয়ে বসে থাকতে পারল না, আবারও ছুটে আসলো আয়েশের রুমে। আর এসে আয়েশের মাথার কাছে বসে আয়েশের মাথায় তার কোমল হাতটি রাখলো। আর সাথে সাথে আয়েশ চোখ মেলে তাকালো হাতের মালিকের দিকে। আয়েশকে এখনো অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে ঈশা এবার বলে উঠল, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি এলিয়েন নাকি যে এভাবে তাকিয়ে দেখছো? ঈশার কথায় আয়েশ কোনো রকম চোখ সরালো না, বরং আরো গাঢ় দৃষ্টি রেখে ঈশার উপর তারপর বলল, না, ঠিক তা নয়। তুই এলিয়েন হতে যাবি কেন? আমি তো দেখছি আমার ইস্যুকে, যে কিনা আমার কষ্টের কথা ভেবে রুমে গিয়ে থাকতে না পেরে আবারও আমার কাছে ছুটে এসেছে। তোমার ইস্যু মানে? কিছু না। আচ্ছা, এখন এইটা বল যে তুই না চলে গেলি চিপস আর চকোলেট খেতে, ওসব না খেলে নাকি ওরা মাইন্ড করবে। তো তাহলে এখন এসব না খেয়ে এখানে আসলি কেন? ওরা মাইন্ড করবে না বুঝি? ওসব তোমাকে ভাবতে হবে না। এখন কি আজারা বকবক করতেই থাকবে নাকি মাথা টিপতে দেবে? সে আর বলতে, দে দে তাড়াতাড়ি টিপে দে, মাথাটা খুব ব্যথা করছে। বলেই আয়েশ ঈশার হাতটা ধরে নিজের কপালে রেখে দিল। ঈশাও মুস্কি হেসে তার কোমল স্পর্শে আয়েশের মাথা টিপতে লাগলো। তবে এক নাগাড়ে টিপে যাচ্ছে তাও কিন্তু নয়, ক্ষণে ক্ষণে টিপছে, আবার ক্ষণে ক্ষণে মাথার চুলগুলো টেনে দিচ্ছে। ঈশা আয়েশের মাথা টিপছে আর আয়েশ এক দৃষ্টিতে ঈশার মুখের দিকে তাকিয়ে আছে। আসলে আয়েশ বরাবরই ঈশার মাথা টিপে দেওয়াতে মুগ্ধ। শুধু আজ নয়, এমন প্রায় হয়, অর্থাৎ প্রায় আয়েশের মাথা ব্যথা করে আর সবসময় ঈশা আয়েশের মাথা টিপে দেয়, ঠিক এখন যেভাবে টিপে দিচ্ছে সেভাবে। তবে বাসার কেউই জানে না যে আয়েশের প্রায় মাথা ব্যথা করে। বাসার সবাই জানে আয়েশের মাঝে মাঝে মাথা ব্যথা করে, আর সেটাও আয়েশ এমনভাবে সবার সামনে প্রেজেন্ট করে যেন ওর কোনো মাথা ব্যথাই করছে না, শুধু মাথাটা একটু ধরেছে মাত্র। রুমের মাঝে পিনপতন নীরবতা। আয়েশ কিংবা ঈশা কারো মুখে কোনো কথা নেই, শুধু একে অপরের দিকে তাকিয়ে আছে। তবে ঈশার কাজটা সে কন্টিনিউ রেখেছে। নীরবতার প্রহর কাটিয়ে ঈশাই প্রথমে বলে উঠল, আচ্ছা, তুমি মেডিসিন নাও না? মানে কিসের মেডিসিন? এই যে তোমার প্রায়ই মাথা ব্যথা করে, তার জন্য কোনো মেডিসিন নাও না? আই মিন, ডক্টর দেখাওনি কখনো? আর এই সামান্য মাথা ব্যথার জন্য মেডিসিনের কি দরকার? আর ডক্টরই বা দেখাবো কেন? হোয়াট? এটা কি তোমার সামান্য মাথা ব্যথা মনে হচ্ছে? যদি সামান্যই হয় তাহলে মাথা ব্যথা করলে তখন এমন পাগলামি করো কেন? আরে ও তো আমি ইচ্ছে করেই করি, তোর কেয়ারিং পাবো বলে। আচ্ছা তুই বল, আমি যদি আগে আগে এমন পাগলামি না করতাম তাহলে কি তুই এখন এমন ছুটে আসতি? তাই প্রয়োজনে একটু বেশি রিয়াক্ট করি, তাই না? চাপা তো ভালোই মারতে পারো। মানে হলো এই যে তুমি আমাকে কত সুন্দর করে গুছিয়ে মিথ্যে বলে বোঝাচ্ছ। হোয়াট? রাখো তোমার হোয়াট,
তোমার ভাটের গোষ্ঠীর ষষ্ঠী পূজা করব আমি, ফাউল ছেলে। আমাকে কি বাবু মনে হয় যে এমন মিথ্যে বলে বোঝাতে চাইছো? আরে আমি কেন বাবু মনে করব তোকে? তুই নিজেই তো তখন বললি তুই নাকি পিটার খাস। ভাইয়া! শর্তের কথা কি ভুলে গিয়েছিস? আরে রাখ তোর শর্ত টর্ত, আমি সিরিয়াস একটা কথা বলছি তোকে, আর তুই কিনা মজা করে উড়িয়ে দিচ্ছিস। ওহো, তুই সিরিয়াস কথা বলছিলি? সরি, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা আবার বল, তুই কি সিরিয়াস কথা বলছিলি শুনি। ভাইয়া, আমার মনে হয় তোর একটা ডক্টর দেখানো উচিত।